হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব স্ট্যাটিক্সের পার্ট 5। যারা পার্ট 4 পড়োনি তারা অবশ্যই পড়ে নেবে। জানি না কেমন পড়াশোনা করছো, ভালোভাবে পড়াশোনা করো। যাই হোক, পরীক্ষা না হলেও পরবর্তীকালে কাজে লাগবে। তো আগের দিন ক্লাসে কি পড়েছিলাম, যে দুটি সমান্তরাল বলের লব্ধি, তাই তো। যদি দুটো বল থাকে, এটা হচ্ছে কি F1 আর এটা F2, কোনো একটা এ থেকে দূরত্ব হচ্ছে কত ও এ বি, যেখানে এ বি হচ্ছে কি বল দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটি বল যদি সমান্তরাল এবং একই অভিমুখে হয়, লব্ধি কোন দিকে হবে? এটা হচ্ছে আর। সেক্ষেত্রে এইটা যদি দূরত্ব হয় x1, এটা দূরত্ব যদি হয় x2, আর এটা দূরত্ব যদি হয় x, তাহলে কি লিখবো আমি? x মানে এর অবস্থানটা, লব্ধির অবস্থান কত হবে? x ইকুয়াল টু f1 x1 প্লাস f2 x2 ডিভাইডেড বাই f1 প্লাস f2। এটা ছিল কি লব্ধির অবস্থান। আর এটা এখান থেকে কনক্লুশন কি এসেছিল, যে এই লব্ধি কি করবে? এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ কি এ বি কে ব্যস্ত অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ কি f1 ইন্টু এসি সমান f2 ইন্টু সি বি। তার কথা আসছে f1 বাই f2 ইকুয়াল টু সি বি বাই এ সি। তাহলে ব্যস্ত অনুপাতে ভাগ করছে, কিন্তু সেটা কি অন্তবিভক্ত। আর একটা বল যদি বিপরীতমুখী হয়, মানে একটা বল হলো, আর একটা বল যদি বিপরীতমুখী হয়, তাহলে লব্ধি কোথায় থাকবে? এরকম জায়গায় লব্ধি হবে আর। সেই লব্ধিটা এত বড় হবে না, ছোট হবে। আর f1 আর হচ্ছে f2। তাহলে সেক্ষেত্রেও কি হবে? এটা যদি অবস্থান হয় ও, এটা এ, এটা বি, এটা সি, ঠিক এই দূরত্বটাকেও কি করবে? ব্যস্ত অনুপাতে ভাগ করবে। লব্ধি থেকে কেমন লিখবো? এটা f1 ইন্টু এসি সমান f2 ইন্টু এখান থেকে দূরত্ব সি বি, এবং সেটা হচ্ছে কি বহির্বিভক্ত করবে। এবং ভরকেন্দ্রের অবস্থান, বা বলা ভুল, লব্ধির অবস্থানটা কোথায় হবে? জেনারেল ফর্ম কি x ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই, যেমন ছিল কি ভরকেন্দ্রের অবস্থান, ঠিক এরকম। এখানে আই এর মানটা 1 থেকে n পর্যন্ত হতে পারে, n এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যা খুশি। আর এটা কি করেছিলাম, যে সমান্তরাল বল আছে, যদি লব্ধিকে, সমান্তরাল বল আছে দুটো, এটা f1 আর এটা f2। যদি f1 কে x পরিমাণ সরণ ঘটানো হয়, x পরিমাণ, তাহলে প্রথমে কি ছিল? এখানে ছিল লব্ধি আর, এরপরে হলো কত? লব্ধি, এটা আর, আর এখানে হচ্ছে কত? সি, সি ড্যাশ। তাহলে একটা বলকে যদি সমান্তরালে সরানো হয়, তাহলে লব্ধি সরণ কত হবে? কি বলেছিলাম? লব্ধি সরণ কত হবে? সরণ সি, সি ড্যাশ মান কি? যাকে সরাচ্ছ, কাকে সরাচ্ছি? f1 কে সরাচ্ছি। কতটা সরালাম? x সরালাম, বাই মোট বল f1 প্লাস f2, এটাই তো ছিল। যাকে সরালাম সেটা ইন্টু যতটা সরালাম বাই মোট বল। আরটা কি ছিল? যদি ইন্টারচেঞ্জ করা হয়, অর্থাৎ কি এখানে এ আছে, এখানে আছে f1, এখানে f2, এখানে ছিল অবস্থান কি সি এর অবস্থান ছিল এখানে সি। যদি ইন্টারচেঞ্জ করা হয়, অর্থাৎ কি এ পি, এটা যদি হয় কি f2 আর এটা হচ্ছে f1, তাহলে কথা হবে এই লব্ধির অবস্থান সি ড্যাশ সি। লব্ধি সরণ কত হবে? কথা করেছিলাম যে লব্ধির সরণ হচ্ছে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। মনে আছে নিশ্চয়ই? এটা হচ্ছে লব্ধির সরণ। তারপরে কি বল দুটোর বিয়োগফল, সরি এটা পি কিউ নয়, f1 f2, আমি পি কিউ দিয়ে করে দিচ্ছি। f1
মাইনাস, বা এখানে হবে F2 মাইনাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এক্স। এবার চিহ্নটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সেক্ষেত্রে তুমি বুঝে নেবে কোন দিকে প্লাস। এটা হবে কি, এক্ষেত্রে মাইনাস আসবে, আর এদিকে সরলে কী হবে, প্লাস হবে। এইদিকে সরলে প্লাস, এদিকে সরলে মাইনাস। এটা নিশ্চয়ই পড়েছো। দেখো ওগুলো যদি না পড়ে থাকো পড়ে নেবে। এরপর দেখো একটা অঙ্ক দেখো, এর হবে যে একটা খুঁটি আছে, তোমাদের উদাহরণে করা আছে, এই খুঁটিটাকে আমি উপরে ফেলতে যাই, তাহলে আমি এখানে দড়িটা কোথায় বাঁধবো, দড়ি ধরে খুঁটিটাকে এখানে গোড়া থেকে উপরে ফেলবো, তাহলে আমাকে কত দূরে দড়ি বাঁধবো? যদি তুমি ভাবো যে আমি এখানে দড়ি বাঁধলে কি আরো সহজ হবে, টান মারবো, এদিকে টান, বল প্রয়োগ করছো, যদি সর্বোচ্চ বিন্দুতে বল প্রয়োগ করা হয় তাহলে খুঁটিটি মাঝে কোথাও ভেঙে যাবে, কিন্তু আমাকে খুঁটিটিকে উপড়ে ফেলতে হবে, অর্থাৎ ও বিন্দু থেকে উপড়াতে হবে। একদম ডগে বল প্রয়োগ করলে এরকম কোনো জায়গায় ভেঙে যাবে, কিন্তু এখান থেকে হবে না। ঠিক আছে, যখন দেবে কোনো জিনিসকে, ধরো এটাকে ভাঙতে চাইছো, আমি পার্টিকুলারলি এই জায়গাতে ভাঙতে চাইছি, এই জায়গাতে, তখন আমরা কি করি, এরকম করে ধরি, তো এরকম করে ভাঙি, চাপ প্রয়োগ করি, তাহলে এই জায়গাটা ভাঙার চান্স থাকে বেশি। যদি আমি এরকম করে ধরি, ভাঙার চেষ্টা করি, তাহলে কখনো এই পজিশনে ভাঙবে, কোনো ঠিক নাই কোথাও ভাঙবে, যে কোনো জায়গায় ভাঙতে পারে। ঠিক সেরকম হচ্ছে কি, যদি এখান থেকে বল প্রয়োগ করো তাহলে খুঁড়িটা এখানে ভাঙতে পারে বা এখানে ভাঙতে পারে, গোড়া থেকে হবে না, চান্স খুবই কম। তাহলে আমাকে এমন জায়গায় বল দড়িটা বাঁধতে হবে যাতে খুঁটিটাকে গোড়া থেকে উপরে ফেলা যায়। ধরুন আমি এরকম জায়গাতে বাঁধলাম, এখানে টান প্রয়োগ করছি টি, এটা এ বিন্দুতে, এটা এ ও, এটা বি বিন্দুতে। অঙ্কটা প্রথমে বলে দিই, নোট করে নাও। তো এল দৈর্ঘ্যের দড়ি ভূমি থেকে কত উচ্চতায়, মানে কি হচ্ছে বি সি ইকুয়াল টু এল, কি বলা আছে, বি সি ইকুয়াল টু এল, ভূমি থেকে কত উপরে বেঁধে টান দিলে কি হবে, এই খুঁটিটাকে সহজে উপরে ফেলা যাবে। উপরে ফেলতে গেলে কি করতে হবে, ঘূর্ণন সৃষ্টি করতে হবে, তাই তো? তাহলে কে ঘূর্ণন সৃষ্টি করবে, ভ্রামক। সে কল টেপা মনে আছে নিশ্চয়ই, কলের ডান্ডা বলেছিলাম, এটা কলের ডান্ডা ছিল এরকম, তাই তো? এটা কলের মধ্যে দেখে থাকে, বাকেট থাকে, এখানে বাকেটে জলটা ওঠে। যত ডান্ডাটা বড় হবে, তুমি এখানে বল প্রয়োগ করলে যত সহজে কলটাকে জল তুলে যাবে, এখানে বল প্রয়োগ করলে জল তোলা আরো কষ্টকর হবে, আর এখানে বল প্রয়োগ করলে তুমি জীবনে জল তুলতে পারবে না। তো যত দূরে বল প্রয়োগ করবে তত কি হবে, বলের ভ্রামকের মান বেশি হবে, আর বলের ভ্রামকের মান বেশি হলে কল থেকে জল তোলা তত সহজ হবে, বা কোনো বস্তুকে ঘূর্ণন সৃষ্টি করতে গেলে তত সহজ হবে। তাহলে আমি কার সাপেক্ষে ঘূর্ণন সৃষ্টি করছি, ও বিন্দুর সাপেক্ষে, কারণ একে গোড়া থেকে উপরে ফেলছি, মানে কি এরকম ফেলতে হবে, মানে গোড়াতে ঘোরাতে হবে। তাহলে গোড়া থেকে উপরে ফেলতে গেলে খুঁটিটিকে গোড়া থেকে উপরে ফেলতে ও বিন্দুর সাপেক্ষে ঘূর্ণন সৃষ্টি করতে হবে। মনে করি দড়িটিকে বি বিন্দুতে বেঁধে টি বল প্রয়োগ করা হচ্ছে, এবং এই কোণটা হচ্ছে কত, থিটা। তাই যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, বলের ভ্রামক দেখতে হবে। ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক
কত হবে সমান বল ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব তাহলে দেখো তো বল প্রয়োগ করছে কোন দিকে এই বিসি বরাবর, তাহলে এটা হচ্ছে কি ক্রিয়ারেখা, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব কোনটা হবে, এটা হবে লম্ব দূরত্ব ওডি, হবে কি না ওডি লম্ব দূরত্ব। বল কত টি ইন্টু ও ডি। এবার দেখো তো ওডির মানটা আমার জানা বের করতে হবে, কিন্তু জানা নাই ওডির মান, তাহলে আমি কি জানা আছে কি শুধুমাত্র বিসির মানটা বলা আছে কোনটা এল, তাহলে আমি শুধুমাত্র বিডি সাপেক্ষে লিখতে পারছি না, কারণ বিডি মান জানা নেই। তাই প্রথমে কি করব ওবি সাপেক্ষে লিখে নেব, তারপর কি করব বিসি সাপেক্ষে লিখব। কি লিখতে পারি টি ইন্টু, এটা যদি থিটা হয় এটা হবে লম্ব, আর এটা হচ্ছে 90 ডিগ্রি অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি, তাহলে ওডি বাই অতিভুজ সমান কত হবে সাইন থিটা, তাহলে ওডি সমান কত হবে ওবি সাইন থিটা, ওবি সাইন থিটা, কারণ এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব ওডিটা। এরপর দেখো ও বিটাকে আমি এবার বিসি আকারে প্রকাশ করতে পারি, ধরো না এটা নেই, তাহলে লিখতে পারি তো ও বি আর বিসির মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে কি লম্ব, আর বিসি হচ্ছে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কত হয় কস থিটা হয়, হবে কি না, তাহলে এখানে লিখতে পারি কত টি ইন্টু ওবি জায়গায় লিখবো কি বিসি কস থিটা, বিসি কস থিটা ইন্টু সাইন থিটা, বিসি মান কত এল, তাহলে টি ইন্টু এল বাই 2 করে দিলাম 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ কত আসছে টি এল বাই 2 ইন্টু সাইন 2 থিটা, এটা হচ্ছে কি বলের ভ্রামক ডট ধরলাম। এবার দেখো তো বলা আছে কি গোড়া থেকে উপরে ফেলা সহজ হবে, সহজ কখন হবে যদি টর্কের মানটা বলের ভ্রামকের মানটা যদি টর্ক আর বলের ভ্রামকের মধ্যে পার্থক্য আছে, এখানে বলের ভ্রামক বলবে বলের ভ্রামকের মানটা যত বেশি হবে তত কি ঘূর্ণন সৃষ্টি করতে সহজ হবে, তাহলে বলের ভ্রামকের মান যত সহজ হবে, বলের ভ্রামকের মান যত বেশি হবে খুঁটিটিকে উপড়ে ফেলা তত সহজ হবে। তাহলে এর মানটা ম্যাক্সিমাম কখন হবে, তাহলে সাইন থিটা সাইন 2 থিটা ইকুয়াল টু যদি 1 হয় অর্থাৎ কি সর্বোচ্চ, তাহলে টাও ইকুয়াল হবে কত টাও ম্যাক্স, অর্থাৎ টাও ম্যাক্স ইকুয়াল টু কত হবে টি এল বাই 2। আমার এটা নির্ণয় করতে দেয় নাই, আমাকে নির্ণয় করতে দিয়েছে কোনটা ও বির মানটা, তাহলে আমাকে থিটা মানটা কত বের করতে হবে, দেখো সাইন 2 থিটা সমান হচ্ছে 1 সমান কত হবে সাইন 90 ডিগ্রি, অর্থাৎ থিটা কত আসছে 45 ডিগ্রি, আর থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ও বির মানটা কত হবে গো, কত হবে ও বি সমান কি লেখা আছে বিসি কস থিটা আছে কি না, তাহলে এখানে ও বি বাই বিসি ভূমি, এটা মুছে দাও, ভূমি বাই অতিভুজ কস থিটা সমান কত হবে কস থিটা, অর্থাৎ ও বি সমান বিসি কস থিটা, অর্থাৎ কি এল বাই রুট 2, থিটার মানটা 45 হলে এল বাই রুট 2, তাহলে ওবি মান কত হবে এল বাই রুট 2, অর্থাৎ ভূমি থেকে এর এল বাই রুট 2 দূরে বাঁধলে কি হবে সহজে এটাকে উপরে ফেলা সহজ হবে বা সহজে উপরে ফেলা যাবে। ঠিক আছে, লিখে নেবে এটা ভালো করে এল বাই রুট 2, নোট করে নাও এটা।
তোমাদের বইয়ে দেখবে এক্সাম্পলে করা আছে, দেখো একটা চাকা আছে, চাকাটার সামনে একটা বাধা আছে, এই উচ্চতার বাধা। তাহলে এফ এর মান ন্যূনতম কত হলে চাকাটা বাধাকে অতিক্রমণ করতে পারবে? ঠিক আছে, তো চাকাটা হবে ঘূর্ণয়ন হবে, তো ঘুরবে। চাকাটা মানে কি, এদিকে দেখো এফ বল প্রয়োগ করা হচ্ছে আর নিচের দিকে কি হচ্ছে ডাব্লু বল, তাহলে একে আটকাচ্ছে কে ডাব্লু বল প্লাস বাধা, নিচের দিকে কাজ করছে কি ওজন। তাহলে এই বলের ভ্রামক, প্রথম কথা হচ্ছে যখন ঘূর্ণয়ন সম্বন্ধে কোশ্চেন আসছে তখন অবশ্যই আমাকে বলের ভ্রামক বিবেচনা করতে হবে। এখানে কিন্তু শুধু বলের কোনো ভূমিকা নাই, একটু আগে যেটা কলের এক্সাম্পলটা বললাম, আলম্ব বিন্দুতে বল প্রয়োগ করলে কি হবে, তুমি সারা জীবন কলে জল বের করতে পারবে না। তাহলে আমাকে এই বলের ভ্রামকটা এবং এই বলের ভ্রামকটা করতে হবে। এই বলের ভ্রামকটা কি করছে, ডাব্লু, এ হচ্ছে কি বাধা দিচ্ছে প্লাস এ বাধা দিচ্ছে, আর এফ বলের ভ্রামকটা কি করছে, এই বিন্দু সাপেক্ষে ঘূর্ণনের চেষ্টা করছে। তাহলে এই বলের ভ্রামক যদি এই বলের ভ্রামককে প্রতিমিত করতে পারে এই বিন্দু সাপেক্ষে, তাহলে কি হবে, চাকাটা ঘুরে যাবে। কেমন, ধরে নাও এটা একটা ব্যালেন্স কন্ডিশন আছে, এটা ওজনদারি, ঠিক আছে, এটা ব্যালেন্স কন্ডিশন আছে, তার মানে কি এখানে যা আছে 5, এখানেও 5 আছে, আমি এখানে যদি 0.1 দিয়ে দিই তাহলে কি হবে, এটা আনব্যালেন্স হয়ে যাবে। তা ন্যূনতম বলতে কি, শুধু ব্যালেন্স কন্ডিশনটা নেব, অর্থাৎ কি এর বলের ভ্রামক এবং এর বলের ভ্রামক সমান, কত বলা আছে আর। এবার ভ্রামকটা কোন বিন্দু সাপেক্ষে নেবো, এই বিন্দু সাপেক্ষে। কেন নেবো, কারণ চাকাটা আছে, তো চাকাটাকে আমি কি করতে হবে, এইভাবে ঘোরাতে হবে। চাকাটা কোন বিন্দু সাপেক্ষে ঘুরতে হবে, এই বিন্দু সাপেক্ষে, বাধার বিন্দুটা, এই যে ধরনের একটা বাধার বিন্দু আছে, এটা আছে, চাকাটা এরকম করে ঘোরাতে হবে। তো আমি নিলাম কি ব্যালেন্স কন্ডিশন, মানে এদিকে ভ্রামক সমান এদিকে ভ্রামক, এদিকে ভ্রামক এফ বলের ভ্রামক সমান এই বলের ভ্রামক। তাহলে আমাকে কি হবো, এই বিন্দু সাপেক্ষে ভ্রামক নেব। ধরে নাও এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটাকে ধরে নাও সোজা করে নিয়ে নাও ডি বিন্দু, ঠিক আছে। এখানে নামতে পারো ই বিন্দু, তাহলে সি ই সমান কত, সি ই সমান এইচ, আবার ও সি সমান আর, ঠিক সিমিলারলি ও বি সমান ও এ সমান হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এফ বল কি করছে, এফ বলটি হচ্ছে কি, বলটি চাকাটিকে সি বিন্দু সাপেক্ষে ঘোরানোর চেষ্টা করছে, এবং ডাব্লু বলটা, বল বা ওজন এফ বলের চেষ্টাকে বাধা দিচ্ছে। তাহলে আমাকে ঘোরাতে গেলে কি হবে, এই বলের ভ্রামকের মানটা বেশি হতে হবে, বি বিন্দুর সাপেক্ষে, সরি সি বিন্দুর সাপেক্ষে চাকাটিকে ঘোরাতে বা বাধা অতিক্রমণ করার জন্য কি হতে হবে, এফ বলের ভ্রামক গ্রেটার দেন ডাব্লু বলের ভ্রামক হতে হবে। আর ন্যূনতম কন্ডিশনে কি করবো, সমান ধরে নেব। ন্যূনতমের জন্য এফ বলের ভ্রামক সমান ডাব্লু বলের ভ্রামক। এফ বলের ভ্রামক কার সাপেক্ষে, এখানে লিখে রাখো দাও, ও বিন্দু সাপেক্ষে ন্যূনতম বলের জন্য সি বিন্দু সাপেক্ষে এফ বলের ভ্রামক সমান ডাব্লু বলের ভ্রামক। তাহলে কথা হবে এফ বলের ভ্রামকটা কত গো, এফ ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব
লম্ব দূরত্ব সমান ডাব্লিউ ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এফ ইন্টু এফ বলটা ক্রিয়া করছে সি বিন্দু থেকে লম্ব দূরত্ব কোনটা হবে, এটা কোনটা হবে, সি এ হবে কিনা, এই বিন্দুর সাপেক্ষে এফ বলে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত হবে, এই সি এটুকুই হবে, অর্থাৎ কি এ সি সমান ডাব্লিউ ইন্টু ডাব্লিউটা কাজ করছে কোন দিকে, এই সোজা, তাহলে এই বিন্দু থেকে দূরত্ব কত হবে, ডিসি হবে কিনা, ডি সি। দেখো তো আমার এসি মানটা জানা আছে, এসি সমান কত, এসি সমান বলা আছে কত হবে, মোট বলা আছে কোনটা, এ বি সমান কত হবে গো, এই হাইটটা এটা হচ্ছে কত আর হচ্ছে এইচ, তার কত হবে আর মাইনাস এইচ, সম্পূর্ণটা আর, তার থেকে এইচ বাদ যাচ্ছে, অর্থাৎ কি আর মাইনাস এইচ। এবার বের করতে হবে কোনটা, ডিসিটা, ডিসি কত হবে, ডিসি মানটা কত হবে, ওডি আর এসি মান জানা আছে, আমাকে বের করতে হবে ডিসি মানটা। আমরা জানি কি ডিসি, দেখো ত্রিভুজ কে ও ডিসি থেকে পাচ্ছি কি ডিসি, ত্রিভুজ ও ডিসি থেকে পাই, ও ডিসি থেকে পাই কত হবে, ডিসি ইকুয়াল টু আন্ডার রুট অফ ডিসি আন্ডার রুট অফ কি আর স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার হবে কি হবে না, এটা তো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, ওডি মান কত, ওডি সমান কত, এটা বেরোলো যেটা আর মাইনাস এইচ, এসি সমান হচ্ছে এটা সমান লিখতে পারি কি ওডি, আবার কি ওডি সমান হচ্ছে আর সমান হচ্ছে এ সি সমান আর মাইনাস এইচ, আর এসি যা ওডি একই জিনিস তো, আর মাইনাস এইচ মানটা পুট করো, অর্থাৎ কত হবে আন্ডার রুট অফ আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার সমান কত হবে আন্ডার রুট অফ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2rh মাইনাস এইচ স্কোয়ার, অর্থাৎ কত আসছে আন্ডার রুট অফ, এটা কেটে দাও আর কেটে দাও, তাহলে 2rh মাইনাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে কত ডিসি 2 নাম্বার, এটাকে 2 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, তাহলে 1 2 3 থেকে পাচ্ছি 1 2 3 থেকে পাই, 3 থেকে পাই, কি পাচ্ছি এখানে মানটা বসিয়ে দাও, এফ ইকুয়াল টু সরি এফ ইন্টু এসি, এসি বলতে আর মাইনাস এইচ সমান রুট ওভার আর ডাব্লিউ ইন্টু রুট ওভার অফ 2rh মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে এফ এর মানটা কত হবে, অর্থাৎ এফ ইকুয়াল টু আন্ডার রুট অফ 2rh মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এইচ ইন্টু ডাব্লিউ, এটা হচ্ছে কি এফ এর ন্যূনতম মান, ন্যূনতম কেন, কারণ আমি হচ্ছে কি এটাকে সমান ধরেছি, আমাকে হতে হবে কি গেটার দিয়ে হতে হবে, তবে কখনো কিভাবে ঘুরবে, আর এটা হচ্ছে একদম গেটা সমান হওয়ার অর্থ হচ্ছে জাস্ট ব্যালেন্স কন্ডিশনে এসে গেল, আর সামান্য পরিমাণ প্রয়োগ করলেই সেটা উল্টে যাবে, ঘুরে যাবে, এরকম একটা কন্ডিশন, এটা তোমাদের বইয়ে করা আছে, দেখবে নোট করে নাও। দেখো এই অঙ্কটা দেখো, বলা যায় কি এ বি সি একটা 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের দণ্ড কে এল শেপে বাঁকিয়ে দেওয়া হয়েছে, এল শেপ বলতে কি পরস্পর 90 ডিগ্রি আছে, এবং এ বির দৈর্ঘ্য বলা আছে 20 সেন্টিমিটার, বিসি দৈর্ঘ্য বলা আছে 30 সেন্টিমিটার, এদের যে বাঁকানো আছে সেই পয়েন্ট থেকে যদি ঝুলিয়ে দেওয়া হয় একটা বিন্দুতে, ধরে নাও পেনের ডগে আমি ঝুলিয়ে দিয়েছি এরকম করে, আর কি এরকম এল শেপে আছে, আমি এরকম করে ঝুলিয়ে দিয়েছি, তাহলে ব্যালেন্স কন্ডিশনে আসবে, ব্যালেন্স কন্ডিশনে আসার পর এই অংশটা বিসি অর্থাৎ কি 30 সেমি দৈর্ঘ্যটা উল্লম্বর সাথে কত কোণ করে থাকবে, যখনই তুমি এই পয়েন্টে রাখবে তখন এটা কি হবে, যদি এরকম করে রাখো আবার এরকম ঘুরে এসে একটা ব্যালেন্স কন্ডিশন থাকবে, ব্যালেন্স কন্ডিশন বলতে কি দেখো এর ওজন কাজ করছে কোন দিকে, ওজন কাজ করবে ঠিক ভারকেন্দ্র দিয়ে ঠিক মিডিলে,
W1 W2 ধরলাম, আর এখানে এর ভারকেন্দ্র ওজন কাজ কত, W2 W1, এর ওজনটা কাজ করছে এদিকে, এর ওজন কাজ করছে এদিকে, দুটো ওজন মিলে কি করবে, ব্যালেন্স করবে। কেউ ব্যালেন্স করবে, ঘুরিয়ে টুরিয়ে, ঘোরাচ্ছে মানে কি, ভ্রামক। তাহলে এই বলের ভ্রামক এবং এর ভ্রামকটা কি হবে, সমান হবে, তবে কখনো ব্যালেন্স হবে। ধরে নাও, তাহলে আমরা কি জানি যে W1 বলের ভ্রামক সমান W2 বলের ভ্রামক হবে, বা W1 W2 মানটা বের করতে হবে। মনে করি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m, তাহলে W1 সমান হচ্ছে কত, a b ইন্টু m ইন্টু জি। এবি বলতে কি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, 20 ইন্টু m 20m ইন্টু জি। আর W2 কত হবে, পি সি ইন্টু এম, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m, তাহলে এবির দৈর্ঘ্য বা বিসির দৈর্ঘ্যের ভর কত হবে, বিসি ইন্টু এম ইন্টু জি, অর্থাৎ কত 30 ইন্টু এম ইন্টু জি। তাহলে কত, W1 বলের ভ্রামক কত হবে, W1 বলের ভ্রামক সমান কি লিখবো, W1 ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব সমান কত হবে, W1 ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব বলতে কোনটা, আমি নিচ্ছি কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে ভ্রামকটা, কারণ কি এটা বি এর সাপেক্ষে এদিক ওদিক ঘুরবে, ব্যালেন্স হওয়ার জন্য কি হবে, এটা বি এর সাপেক্ষে এরকম ঘুরবে, তাহলে এর সাপেক্ষে ভ্রামক, তাহলে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব এটাকে বাড়িয়ে দাও, এটাকে এদিকে বাড়াও, বাড়ালাম, তাহলে কোনটা হচ্ছে, এটা হচ্ছে কি ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই অংশটুকু, ঠিক আছে। যদি ধরো না এটাকে এক্স, আর এটা যদি ধরো ওয়াই, এর ক্রিয়ারেখার লম্ব দূরত্ব এক্স, এর ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে কত ইন্টু এখানে এক্স ধরে নিলাম, ঠিক আছে। W2 বলের ভ্রামক কত হবে, W2 বল, এখানে বল বলা ভুল, ওজন, শব্দ সুবিধা হবে ওজন, এর ভ্রামক, ওজনটাও একটা বল, ভ্রামক সমান কত হবে, W1 W2 ইন্টু ওয়াই করে দিলাম একবারে, অতএব কি লিখবো, W1 ইন্টু এক্স সমান W2 ইন্টু ওয়াই। এবার যে কি আমাকে x1 y1 এর মান বসাতে হবে, প্রথমে W1 এর মানটা বসিয়ে নিই, প্রথমে 20 ইন্টু এম ইন্টু জি ইন্টু এক্স সমান 30 ইন্টু এম ইন্টু জি ইন্টু ওয়াই, অর্থাৎ কত হবে 20 এক্স সমান 30 ওয়াই। এক্স ওয়াই মানটা কত হবে, দেখো এটা যদি থিটা হয় এটা কত হবে, 90 মাইনাস থিটা হবে কি হবে না, কারণ এল শেপ যদি করা হয়, এল শেপ মানে কি, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো তো, এটা থিটা হলে এটা কত হবে, ওয়াই ইকুয়াল টু কত হবে, এটা 30 সেন্টিমিটার, এটাকে যদি নাম দাও ডি, আর এটাকে যদি নাম দাও ই, তো কত হবে, বিডি সমান ডিসি হবে, তো আচ্ছা বি ডি সমান ডিসি সমান বিসি বাই 2 সমান 15। সিমিলারলি কথা হবে বিই সমান ই এ সমান বি এ বাই 2 মানে 10, কারণ কোথায়, ভরকেন্দ্র দিয়ে ওজন কাজ করবে, যেহেতু সুষম বস্তু ভরকেন্দ্র ভারকেন্দ্র একই জায়গায় অবস্থিত। তাহলে এক্স এর মান কত হচ্ছে, এক্স এগুলো কত হবে, বিই কত হবে 20 ইন্টু এক্স, এক্স বলতে কি লিখবো, বিই, এটা যদি থিটা হয় এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে এটা অতিভুজ যদি হয় তাহলে কি লিখবো, দেখো তো
এটাকে নাম দিয়ে 1 নাম্বার দিয়ে দাও। ত্রিভুজ বি ই, এটাকে ও দাও, বি ই ও থেকে পাই কি পাচ্ছি, এক্স বাই বি ই সমান কত হচ্ছে, এক্স বলতে কি লম্ব বাই অতিভুজ সাইন 90 মাইনাস থিটা, অর্থাৎ কত হবে কস থিটা, অর্থাৎ এক্স সমান কত হবে বি ই কস থিটা। আবার ত্রিভুজ কি পাচ্ছি, বি ডি ও, বি ডি ও থেকে ওয়াই বাই বি ডি সমান সাইন থিটা, অর্থাৎ ওয়াই সমান বি ডি সাইন থিটা। মান পুট করো, কত আসছে 20, 1 নাম্বার থেকে পাই থেকে 20 ইন্টু এক্স বলতে কত, বি ই কস থিটা সমান 30 ইন্টু বি ডি সাইন থিটা, অর্থাৎ 20 ইন্টু বিই মান কত গো, বি মান 10, 20 ইন্টু 10 কস থিটা সমান 30 ইন্টু 15 সাইন থিটা, বিডির মান কত 15, কত আসছে দেখো তো এখানে আমার 20 ইন্টু 10 বাই 30 ইন্টু 15 সমান tan থিটা সাইন থিটা বাই কস থিটা আসছে, কেটে দাও, 5 3 15, 5 4 20, তাহলে 4/9 ইকুয়াল টু tan থিটা, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/9। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, নোট করে নাও। এবার দেখো সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, কি বলেছিলাম, যার পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম, আগের চ্যাপ্টারে এরকম ছিল কার্যক্ষমতা শক্তিতে, যার এনার্জি সব থেকে কম হবে সে তত সাম্যাবস্থা আছে। বা এখানে বলবো কি সাম্যাবস্থা বলতে এরকম বুঝবো যে সুখী মানুষ কেমন, যার কোনো রকম চিন্তা নাই, অন্য কোনো চিন্তা নাই, বা বাহ্যিক কোনো ফোর্স তার উপর কাজ করছে না, তাই তো, কোনো টেনশন ফোর্স, টান মানে দুঃখ দেওয়ার ফোর্স, আরো অনেক কিছু ফোর্স হতে পারে, তাহলে কি থাকে, সে সাম্য থাকে, মানে সুখী থাকে। এখানে সাম্যাবস্থা বলতে কি বুঝবো, যে একটা বস্তুর উপর প্রযুক্ত বলটা যদি শূন্য হয়, একটা বস্তু আছে তার উপর প্রযুক্ত বল এফ নিট ইকুয়াল টু 0, এটা একটা অর্থ হতে পারে কি, যে বল প্রয়োগ হয়নি, কোনো যদি বল প্রয়োগ না হয় তাহলে নিট বলের কোশ্চেন আসে না, আর নিট বলের কোশ্চেন এলো কত হবে, মানটা 0 হবে। আর 2 নম্বর হচ্ছে কি লব্ধি 0 হবে, লব্ধি সমান 0, বল প্রয়োগ হয়েছে। ধরো নাও এদিকে একটা বল হচ্ছে কত 10 নিউটন, এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে কত 10 নিউটন, তাই যদি হয় বস্তুর নিট ফোর্স কত হবে, এফ নিট কত হবে 10 মাইনাস 10, অর্থাৎ কত হবে 0। যদি এদিকেও বল প্রয়োগ হতো 50, আর এদিকেও যদি 50 বল প্রয়োগ হতো, তাহলে কত হতো, সেক্ষেত্রেও নিট 0, প্লাস 50 মাইনাস 50 নিট 0। যদি এখানে বল প্রয়োগ না হয়, আমি তো বলতে পারছি না, দেখতে পাচ্ছি না বল প্রয়োগ হচ্ছে কিনা, তাহলে এই বস্তুর কোনো ত্বরণ থাকবে, আমরা কি জানি ত্বরণ সমান কি জানি, ত্বরণ সমান বল বাই ভর। তাহলে বল যদি 0 হয় তাহলে ভর 0 হবে না, সমান 0 হবে। তাহলে কোনো বস্তুকে গতিশীল আছে তাকে আমি কি বুঝবো, তারপর প্রযুক্ত বল হচ্ছে কি হচ্ছে না, বস্তুটা সমবেগে চলতে পারে অথবা ত্বরণ নিয়ে চলতে পারে। ত্বরণ নিয়ে চলা মানে কি, বেগ বৃদ্ধি পাচ্ছে। যদি বস্তুটা ত্বরণ 0 হয় তাহলে সেটা কি আছে, সাম্যাবস্থা আছে। তাহলে 1 নম্বর হচ্ছে কি, কোনো বস্তু সাম্যাবস্থায় থাকবে যদি কোনো বস্তু সাম্যাবস্থায় থাকবে
যদি 1 নম্বর হচ্ছে কি বস্তুর রৈখিক ত্বরণ শূন্য হবে। অর্থাৎ কি একটা বস্তু গতিশীল বস্তুকে আমি বাহ্যিক দেখে বুঝতে পারবো যে ত্বরণী চলছে না গতিশীল হচ্ছে, মানে সমবেগে চলছে। এটা হচ্ছে বাহ্যিক, কিন্তু ভেতরে কি হচ্ছে বল প্রয়োগ হচ্ছে, হতে পারে না হতে পারে। 2 নম্বর হচ্ছে কি রৈখিক ত্বরণ। যদি কৌণিক ত্বরণ থাকে সেটা তো অসম্ভব হবে। কোনো বস্তু বল প্রয়োগ হচ্ছে, ঘোরানোর চেষ্টা করছে, সেখানে যদি মোট বলটা যদি 0 হয়ে যায়, বল হবে না, একটা ভ্রামক হবে। তো কৌণিক ত্বরণের ক্ষেত্রে সে একই রকম আসবে। তাহলে বস্তুর কৌণিক ত্বরণ শূন্য হবে। এটা হচ্ছে কি মোটামুটি দেখে বুঝবো, মানে কি বস্তুটা হয় এখানে যদি রৈখিক ত্বরণ শূন্য হয় তাহলে কি হবে সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল হবে। এখানে কি হবে সমকৌণিক বেগে আবর্তন হবে। তার মানে কোন সময় ধরনীয় না যে অভিকেন্দ্র ত্বরণটাকে ধরনীয় না, অভিকেন্দ্র ত্বরণ সবসময় কাজ করবে। বৃত্তপথে আবর্তন করলে অভিকেন্দ্র ত্বরণ অবশ্যই কাজ করবে। এখানে ত্বরণ কথা বলা হচ্ছে না। এখানে থিটা ধরে নাও, এখানে ছিল বস্তুটা প্রাথমিক অবস্থায়, এখান থেকে এখানে এলো, ধরে নাও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আবার এখানে ছিল, এখান থেকে এখানে এলো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে যে সময় লাগবে এখানে যদি একই সময় লাগে তাহলে কি জানবো যে সমকৌণিক বেগে ঘুরছে। আর এখানে সমকৌণিক বেগে ঘুরলেও এখানে কি ওমেগা স্কোয়ার আর অভিকেন্দ্র ত্বরণ বা v²/r থাকবে, বুঝা গেল? তাহলে এই v²/r এর সাথে এটাকে গুলিয়ে দেও না, কৌণিক ত্বরণটাকে। আর হতে পারে কি রৈখিক ত্বরণ শূন্য মানে কি বস্তুটা স্থির থাকতে পারে, স্থির। তাহলে কি বলতে পারি কোনো বস্তুর স্থির অবস্থা, সমবেগে গতিশীল অবস্থা বা সমকৌণিক বেগে গতিশীল অবস্থা বা তিনটে একসাথে থাকলেও তাকে বলবো কি আমরা সাম্য অবস্থায়। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি লিখবো সাম্য অবস্থায়? কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থা সমবেগে গতিশীল অবস্থা বা সমকৌণিক, ভিডিওটা পজ করে লিখে নিচ্ছি। কোনো বস্তু স্থির অবস্থা বা সমবেগে গতিশীল অবস্থা বা সমকৌণিক বেগে গতিশীল অবস্থা বা একই সঙ্গে সমবেগে এবং সমকৌণিক, এর সাথে স্থির অবস্থা যোগ করে দিও না, কারণ সমবেগ অবস্থা এবং স্থির অবস্থা পরস্পর কিন্তু বিরোধী। স্থির থাকলে সেটা সমবেগে কোশ্চেন আসছে না। দুটো হয়, এইটা এই দুটো একসাথে, কিংবা এটা কিংবা এটা কিংবা এটা, যে কোনো একটা থাকলে কি বলবো তাকে সাম্য অবস্থা বলা হবে। যে কোনো একটা থাকলে তাকে আমরা সাম্য অবস্থা বলবো। সংজ্ঞা যদি তাই হচ্ছে, এখানে বাইরের জায়গায় কমা দিতে পারো, এখানে কমা ইউজ করতে পারো, এখানেও কমা ইউজ করতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে কোনো বস্তুর সাম্যাবস্থায় অ্যাচিভ করার জন্য সর্বনিম্ন কটা বল থাকতে পারে। ধরে নাও একটা বস্তুর উপর লব্ধি ফোর্স 0, তাহলে সাম্যাবস্থা পাওয়ার জন্যে কোনো বস্তুর সাম্যাবস্থার জন্য ন্যূনতম কয়টি বলের প্রয়োজন? বলো তো কয়টি বলের প্রয়োজন ন্যূনতম? ধরো একটা বস্তু আছে, বস্তুর উপর একটা বল প্রয়োগ হচ্ছে 10 নিউটন, তাহলে বস্তুর উপর সাম্যাবস্থা হবে। বস্তু ভর যদি m হয় তো ত্বরণ কত হচ্ছে 10/m, এটা ত্বরণ থাকছে। তাহলে তো এটা মানছে না, সমবেগ অবস্থা মানছে না, ত্বরণ হচ্ছে বা বস্তু রৈখিক ত্বরণ শূন্য হচ্ছে না।
তাহলে একে আমাকে যদি শূন্য করতে হয় তাহলে ঠিক বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করতে হবে 10 নিউটন। তাহলে ন্যূনতম কটা লাগবে? দুটো বল লাগবে, ন্যূনতম দুটো। অ্যান্সার হচ্ছে কত? দুটি। ন্যূনতম দুটো বল হলেই কি হবে? সাম্যাবস্থায় থাকবে। আর সাম্যাবস্থা বিঘ্নিত করতে কটা বল লাগবে? সাম্যাবস্থা বিঘ্নিত করতে ন্যূনতম কয়টি বল লাগবে? একটি। ঠিক আছে, একটা বল দিতে হবে। ধরে নাও এখানে একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া হচ্ছে, অসংখ্য বল ক্রিয়া আছে, তার জন্য বস্তুর সাম্যাবস্থা আছে, এফ নিট ইকুয়াল টু 0 আছে। তাহলে আমি যদি একটা বল প্রয়োগ করে দিই, এদিকে এফ বল প্রয়োগ করে দিলাম, তাহলে কি হবে? বস্তুর এদিকে গতিশীল হয়ে যাবে। সাম্যাবস্থা বিঘ্নিত করতে একটা বল লাগবে ন্যূনতম, আর এখানে দুটো বল লাগবে অর্জন করতে দুটো বল, আর বিঘ্নিত করতে গেলে একটা বল। তাহলে এটা হচ্ছে কি মেন শর্ত। এরপর আমাকে লিখবো কি, দেখো তোমাদের কোশ্চেনে দেয় সাম্যের শর্তগুলি লেখো, তখন কিন্তু এগুলো লিখবো না, লিখবো কি 1 নাম্বার সাম্য শর্ত কন্ডিশন। এটা হচ্ছে কি, আমি বাহ্যিক দিক থেকে দেখছি বস্তুটা রৈখিক ত্বরণ শূন্য বা সমবেগে চলছে বা স্থির আছে, একটা বস্তু স্থির আছে, সেখান থেকে বলতে পারবো না তারপর বল প্রয়োগ হচ্ছে কি হয় নাই। একটা বস্তুকে আমি স্থির দেখছি, আমি বলতে পারছি না বস্তুর বল প্রয়োগ হয়েছে কি বা হয়নি, বা দেখতে পাচ্ছি না, আমি এর অবস্থাটাকে দেখছি, শুধু এটা অবস্থা। এর কারণটা কি? স্থির আছে, সেটা আমাকে লিখতে হবে শর্তে। তাহলে 1 নম্বর হচ্ছে কি, কোনো বস্তু একতলীয় বলে, কখন বললাম এটা? যখন হচ্ছে কি নিট ফোর্স, লব্ধি বলটা কত হবে? 0 হবে। তা কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একতলীয়, সব হচ্ছে কি একতলীয় বলের লব্ধি বা ভেক্টর যোগফল শূন্য হতে হবে। কত? এফ নিট সমান কত লিখবো? F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট ডট ডট, অর্থাৎ কি সামেশন অফ Fi ইকুয়াল টু 0। এটা হতে হবে, তবে ওখানে কি হবে? সাম্যাবস্থায় থাকবে। লব্ধি বল শূন্য মানে কি? ত্বরণ শূন্য। অর্থাৎ এফ নিট ইকুয়াল টু 0, অর্থাৎ রৈখিক ত্বরণ শূন্য। এরপর হয় দেখা গেল কি, একটা অক্ষ আছে, অক্ষ সিস্টেম, এখানে বস্তুর উপর একটা বল ক্রিয়া হচ্ছে এদিকে F1, আর এদিকে বল ক্রিয়া হচ্ছে কি F2, আর এদিকে ক্রিয়া করছে F3। হচ্ছে কত? এক্স অক্ষ, আর হচ্ছে ওয়াই অক্ষ 0। তা সেক্ষেত্রে কি হতে হবে? যে এক্স অক্ষ বরাবর সমস্ত উপাংশগুলো, অর্থাৎ কি এফ এক্স সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 হতে হবে, সামেশন অফ এফ ওয়াই এটা ইকুয়াল টু 0 হতে হবে। যদি যে কোনো একটা 0 না হয়, ধরে নাও এফ এক্স ইকুয়াল টু 0 হলো না, তাহলে বস্তুটা কি হবে? এইদিকে ত্বরণে গতিশীল হবে। যদি এফ ওয়াই যদি 0 না হয়, তাহলে বস্তুটা এদিকে বা এদিকে ত্বরণে গতিশীল হবে। যদি প্লাস হয় তাহলে উপর দিকে, মাইনাস হলে নিচের দিকে গতিশীল হবে। তাহলে কি দুটো উপাংশ কি, এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ, দুটো কি হতে হবে? কি 0 হতে হবে, তবে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে কি একটা কন্ডিশন। বা তুমি এই সূত্রটাকে অন্যভাবে লিখতে পারো, সেটা কেমন? ত্রিভুজের সূত্র পড়েছো নিশ্চয়ই, বা বহুভুজের সূত্র পড়েছো। বহুভুজ সূত্র কি বলা আছে? যে একটা বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক ভেক্টরকে বা বলকে যদি একটা বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানের দিকে সূচিত করা হয়, তাহলে অন্তিম বাহুটা কি হবে? তার লব্ধি হবে। আর যদি n সংখ্যক
বলকে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে দ্বারা প্রতিস্থাপন করা যায় তাহলে লব্ধি কত হবে 0। একটু গুলি গেল মনে হচ্ছে তোমাদের। ধরো এটা ত্রিভুজ আছে, তবে 3টে বল আছে, এটা হচ্ছে কত F1, এটা হচ্ছে F2 এবং এটা হচ্ছে কি F3। 3টে বলকে কি করলাম বা ভেক্টরকে কি করলাম, এই ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত 3টে বাহু দ্বারা মানে ওর দিকে প্রকাশ করে দিলাম। তাহলে লব্ধি কত হবে 0 হবে। কত দেখবো F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়াল টু 0 হবে। হবে কি হবে না? বাট এভাবেই বলতে পারো, ধরো এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে, এটা হচ্ছে F1, এটা F2, এদের লব্ধি কোনটা? এটা লব্ধি এই A B C। তাহলে আমরা কি লিখি, যদি এটা দিয়ে ক্রিয়া করে এটা দিয়ে ক্রিয়া করে তাহলে এটা হচ্ছে এদিকে, অর্থাৎ কি AB প্লাস BC সমান কত লিখি AC, বিপরীতক্রমে গৃহীত বাহু। যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি কত হবে AB প্লাস BC মাইনাস AC ইকুয়াল টু 0। অর্থাৎ এটা কি লিখবো আমি AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 0। অর্থাৎ কি যদি এটা একই ক্রমে গৃহীত হয় AB প্লাস BC প্লাস CA সমান 0। তা যে বলগুলা ক্রিয়া হচ্ছে তাকে যদি একটা বহুভুজের বাহু দ্বারা মানে ওদিকে প্রকাশ করতে পারি তাহলে তার লব্ধিও 0 হবে। অর্থাৎ এই জিনিসটাকে অন্যভাবে লেখা যাবে, নোট করে নাও এটা। এর বিকল্পটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? কেবে যদি অনেকগুলি ভেক্টরকে বা কতগুলি ভেক্টরকে যদি একটা ক্রমান্বয়ে বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানের দিকে প্রকাশ করা যায় তাহলে সেই বস্তুটি কি হবে, বলগুলি ক্রিয়া বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, আমি এটা দেখাচ্ছি একটু পরে। ওর কি বলছো দ্বিতীয় শর্ত, কৌণিক ত্বরণ শূন্য। কৌণিক ত্বরণ কখন শূন্য হবে? কৌণিক ত্বরণটা কখন শূন্য হবে? দেখো এটা বস্তু আছে, এরকম দণ্ড আছে, একে আমি ঘোরাতে চাই, একটা এক জায়গায় স্থির রেখে ঘোরাতে চাই। আমি এখানে টর্কের কনসেপ্ট একটু নিয়ে আসি। টর্ক তাও দিয়ে প্রকাশ করা হয়। এটা কি করে? এটাও ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। টর্কের মান কত হয়? ধরুন বলা হচ্ছে কি, প্রথমে হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব কি জিনিস? দ্বন্দ্ব বা কাপেল, কাপেল নিশ্চয়ই বোঝা, নিশ্চয়ই তোমরা ভালোই। ছেলে একটা মেয়ে, সেটা হচ্ছে কাপেল একটা। তো কাপেল বলতে কি বোঝানো হয়? এই দুটো বিপরীত প্রকৃতি, ছেলে মেয়ে মানে কি মেল আর ফিমেল। ঠিক এখানে কাপেল বলতে কি, এখানে একটা বল প্রয়োগ হচ্ছে F, ঠিক এর সমান এবং বিপরীতে আরেকটা বল ক্রিয়া হচ্ছে কত F। এটাও বল এটাও বল, কিন্তু এটা কি পরস্পর বিপরীতমুখী। তাহলে এই বল দুটোকে বলা হবে কি দ্বন্দ্ব। শর্ত কি, এদের ক্রিয়ারেখা কিন্তু একই জায়গায় হবে না, এটা ভিন্ন হবে, ক্রিয়ারেখা ভিন্ন হবে। তো এটা হচ্ছে কি কাপেল হলো। টর্ক কি, এই দুটো দ্বন্দ্বের বলা হয় একটা দ্বন্দ্ব হলো, তাহলে F আর F নিয়ে একটা দ্বন্দ্ব হলো। তাহলে এই দ্বন্দ্বের ক্রিয়ায় বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় তাকে বলা হয় কি টর্ক। প্রথম আসছে কি ফার্স্ট কাপেল বা দ্বন্দ্ব, কি বললাম সমান সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, সমান সমান্তরাল কিন্তু বিপরীতমুখী মুখী। যদি বলটাকে বলা হয় কি, বল জোড়াকে বলা হয় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের ক্রিয়ায় বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় তাকে বলা হয় টর্ক। সেই টর্ক কি করে? বিশুদ্ধ ঘূর্ণন। এবং পরবর্তীকালে দেখবে বলের ভ্রামকই হচ্ছে কি টর্ক। সেই টর্কের মান কত? টর্ক ইকুয়াল টু হয়, ধরুন এর দূরত্ব হচ্ছে A B, একটা বল ইনটু এদের ক্রিয়ারেখার দূরত্ব কত A B, এটা হচ্ছে টর্কের মান। এবার কি করে? টর্ক করে কি বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করে। আর যদি টর্ক না হয়, যদি বলের মানটা যদি এটা F1 হয়, এটা যদি F2 হয়, অর্থাৎ কি বলের মান দুটো সমান নয়, সমান না হলে তাকে আমি টর্ক দ্বন্দ্ব বলবো না, আর দ্বন্দ্ব না হলে সেটা কি টর্ক হবে না। তখন কি হবে বস্তুটা, ধরো এফ এর মান হচ্ছে 10 নিউটন আর এটা হচ্ছে কত 20 নিউটন। তা দেখা যাবে বস্তুটা এরকম ঘুরবে, কিন্তু ঘুরতে ঘুরতে কি হবে, এদিকে গতিশীল হবে। অর্থাৎ কি এখানে দেখো আমি যোগ করছি, যদি যোগ নিট ফোর্স বের করি 10 নিউটন প্লাস 10 নিউটন মাইনাস 20 নিউটন। কিন্তু টর্কের ক্ষেত্রে কত হবে? টর্কের ক্ষেত্রে এটা যদি 10 হয় এটাও 10 হবে, তো নিট ফোর্স কত হবে? প্লাস 10 মাইনাস 10 সমান 0 হবে। টর্কের ক্ষেত্রে বা দ্বন্দ্বের ক্ষেত্রে নিট ফোর্স কত? 0। আর এখানে কত হবে? নিট ফোর্স 0 হবে না।
এবার ব্যাপারটা হচ্ছে কি কৌণিক ত্বরণ শূন্য, একটা বস্তু আছে, দণ্ড আছে, প্রথমে লিখেছিলাম কৌণিক ত্বরণ শূন্য হলে বস্তুর সাম্যাবস্থা আছে। তাহলে ধরো এই বিন্দু সাপেক্ষে ঘুরছে, আবর্তন করবে বস্তুটা, এটার আলম্ব দিলাম। তাহলে দেখো এইদিকে যদি কাজ করে কি F1 বল কাজ করে, আর এদিকে যদি F2 বল কাজ করে, তাহলে কি হবে? বস্তুর কোনো রকম কৌণিক ত্বরণ শূন্য সৃষ্টি হবে। যদি এরকম সমান হয়, যদি x হয়, এটা যদি y হয়, তাহলে F1x সমান কত হবে F2y যদি হয়, তাহলে এটা কি এরকমই থেকে যাবে, কোনো সময় ঘূর্ণন সৃষ্টি হবে না? হবে কি? হবে না। এখানে কিন্তু আর সে বিপরীতমুখী বল নাই, একই অভিমুখে আছে, মানে এ ঘোরানোর চেষ্টা করছে এইদিকে আর F2 ঘোরানোর চেষ্টা করছে এইদিকে। তাহলে এদের যদি ভ্রামকটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ কি সমান হয়, অর্থাৎ কি লিখতে পারি F1x মাইনাস F2y বা কত F1x প্লাস মাইনাস F2y। একটা শুরু করছে কি ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। মোট কথা হলো 0। তাহলে এদের ভ্রামক যদি 0 হয়ে যায় কোনো একটা বিন্দুর সাপেক্ষে, তাহলে সেই বস্তুটা কি হবে? কৌণিক ত্বরণ শূন্য হবে। ভ্রামক 0 হওয়া মানেই কৌণিক ত্বরণ শূন্য, তখন বস্তুটা ঘুরবে না। আর যদি সে ঘুরতে শুরু করে তখন তার কৌণিক ত্বরণ শূন্য নয়, কারণ স্থির অবস্থা থেকে ঘুরছে তখনই ঘুরবে যখন তার কৌণিক ত্বরণ থাকবে। বোঝা গেল জিনিসটা? তাহলে কোনো বস্তুর ওপর কি দ্বিতীয় শর্ত, কোনো বস্তুর ওপর একতলীয় বলগুলির তলের যে কোনো বিন্দুর সাপেক্ষে ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য হতে হবে। প্রথম শর্তটা হচ্ছে কি লব্ধি বা ভেক্টর যোগফল শূন্য হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি যে কোনো বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য হতে হবে। বলগুলির ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য হতে হবে। অর্থাৎ কি লিখতে পারি কি সামেশন অফ F(i)(ri) সমান কত হবে 0। টর্ক ইকুয়াল টু, এবার কি হবে, যে কোনো একটা হলে হবে কি না, দুটো শর্তকেই পূরণ হতে হবে। অর্থাৎ বস্তুর সাম্যাবস্থার জন্যে বস্তুর সাম্যাবস্থার জন্য দুটি শর্তই একযোগে পালিত হতে হবে বা মান্য হতে হবে বা একযোগে পূরণ হতে হবে। দুটো শর্ত পূরণ হলে তবেই বস্তুটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে, না হয় সাম্যাবস্থায় থাকবে না। ঠিক আছে, কেমন একটা উদাহরণ কি নেব দেখো, কি বললাম যে এই একটা আছে, এটা বস্তুর উপর, এখানে কত কাজ করছে 10 নিউটন, আর এখানে কাজ করছে কত 20 নিউটন। তাহলে ভ্রামকটা কি শূন্য? ভ্রামকটা শূন্য নয়। তাহলে এর হচ্ছে কি সামেশন অফ F(i)(ri) কোন একটা বিন্দু সাপেক্ষে ভ্রামক শূন্য নয়। কারণ হচ্ছে কি যদি এই বিন্দু সাপেক্ষ নিই, তাহলে একে মধ্যে ঘোরাচ্ছে এ অ্যান্টিক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এ কি করাচ্ছে এ অ্যান্টিক্লকওয়াইজ ঘোরাচ্ছে, দুটোই অ্যান্টিক্লকওয়াইজ ঘোরাচ্ছে। দুটো বিপরীত দিকে ঘোরালে কি হবে, শূন্য হতো, চান্স ছিল, কিন্তু একই দিকে ঘোরাচ্ছে, চান্স নেই। তাহলে এক্ষেত্রে কি হবে F(i)(ri) নট ইকুয়াল টু 0, কি শূন্য হবে না। আবার দেখো লব্ধি ফোর্স নিট বল কত, নিট বল F নিট,
এফ নিট কত হবে, যদি +20 ধরি -10 হবে, অর্থাৎ কত হবে 10। নিট ফোর্সও কত হচ্ছে 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 0। তাহলে দুটো শর্তই পালিত হচ্ছে না। আর দুটো শর্ত পালিত না হলে দেখো এই বস্তুটা কণিক ত্বরণ শূন্য নয়, রৈখিক ত্বরণ শূন্য নয়, কণিক ত্বরণ শূন্য নয়, রৈখিক ত্বরণ শূন্য নয়। বস্তুটা কি হবে, এরকম ঘুরতে 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 এরকম চলে যাবে। এটা হচ্ছে কি রৈখিক গতি, আর ঘোড়াটা হচ্ছে কি কৌণিক গতি। বোঝা গেল জিনিসটা? তাহলে দুটো শর্তকে একযোগে পালিত হতে হবে, তবেই কখনো সাম্যাবস্থায় থাকবে। এটা একটু নোট করবে, প্রথম শর্ত হবে এটা, ঠিক আছে? প্রথম শর্ত, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। এদের মুখস্থ রাখবে, এদের প্রায় দেয় কিন্তু। দেখো এই বস্তুটার উপর কি আছে, 4টা বল ক্রিয়া করছে, F1 F2 F3 F4। এখানে কন্ডিশন কি বলে দিচ্ছে, আমি ধরলাম F1 = F3 আর F2 = F4 যদি হয়, তাহলে কি বললাম, প্রথম শর্তের দ্বিতীয়টা বিকল্প রূপটা কি বলেছিলাম, যদি এই 4টি বলকে একটা বদ্ধ বহুভুজ দ্বারা বা বহুভুজ দ্বারা মানেও দিকে প্রকাশ করা হয়, সরি বহুভুজ দ্বারা বলা ভুল, বহুভুজে বাহু দ্বারা মানেও দিকে প্রকাশ করা হয়, তাহলে কি হবে, এদের সাম্যাবস্থায় থাকবে বা লব্ধি 0 হবে। তাই 4টা বলকে আমি এটা দেখবো, 4টা বল দিয়ে একটা বহুভুজ গঠন করতে পারছি কি না দেখা যাক। প্রথম আছে কোনটা, F1, আমি F1টা দিলাম এদিকে, হচ্ছে F1। F3 কোন দিকে আছে, বিপরীত দিকে, তাই তো? তাহলে বিপরীত দিকে নেবো না, প্রথমে নেবো F4 নিয়ে নাও। F1 আছে, F4, ঠিক আছে। এখান থেকে কোন দিকে আছে, নিচের দিকে আছে কত, F4। এর সাথে কি আছে, F3। তারপর কি আছে, এর সাথে আছে কোনটা, F2। F1 F2 F3 F4 সবগুলো কি হচ্ছে, একই ক্রমে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করা যাচ্ছে, মানে বহুভুজ দ্বারা প্রকাশ করা যাচ্ছে, অতএব এর লব্ধি কত হবে, 0 হবে। অর্থাৎ এই বস্তুটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে, না ঘুরবে না রৈখিক গতি থাকবে, অর্থাৎ স্থির থাকবে। যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সেটা সমবেগে গতিশীল থাকবে। বোঝা গেছে নিশ্চয়ই? বিকল্প সংজ্ঞাটা মুখস্থ করবে।